একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে মিড ডে মিল সংক্রান্ত যাবতীয় প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এইখানে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা হবে এর বাইরে ইন্টারভিউতে তোমরা আর প্রশ্ন পাবে না, এর মধ্যেই কমন পেয়ে যাবে। তার মধ্যে কিছু কমন প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা নিজেরাই উত্তর দিতে পারবে, কিন্তু বেশ কিছু সিচুয়েশন বেশ প্রশ্ন আমি এখানে নিয়েছি মিড ডে মিল সংক্রান্ত, যেগুলো তোমাদের অনেকের হয়তো জানো না, উত্তর জানা আছে হয়তো, কিন্তু প্রশ্নগুলো এরকম আসতে পারে সেটা তোমাদের মাথায় নাও আসতে পারে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে, মিড ডে মিল স্কিম প্রথম কবে চালু হয়েছিল? এখানে প্রথমেই বলে রাখি এটা মিস্টেক হয়েছে, এটা হচ্ছে 1995 সাল। 1995 সালে চালু হয় ভারতের তামিলনাড়ুতে। তৎকালীন মুখ্যমন্ত্রী কে কামরাজ শিশুদের পুষ্টিগুণ বাড়ানোর জন্য এবং স্কুলে উপস্থিতি যে হার সেটা বাড়ানোর জন্য এটা শুরু করেছিলেন। তারপর মিড ডে মিলের সঙ্গে বর্তমান কোন স্কিম যুক্ত রয়েছে? পিএম পোষণ যুক্ত রয়েছে। আর একটা কথা বলে রাখি, বলার সময় ভুলবশত কোনো জায়গায় যদি ভুল হয়ে যায় তাহলে কমেন্ট করে তোমরা আমাকে জানাবে, এবং দ্বিতীয়বার আমি ভিডিওটা দেখে নেবো, যদি কোনো জায়গায় ভুল হয় সেই প্রশ্নের উত্তর কমেন্টে আমি হাইলাইট করে দেবো। তাহলে চলো, মিড ডে মিল প্রকল্পের উদ্দেশ্যটা কী, লক্ষ্যটা কী? সেটা হলো, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শিশুদের শ্রেণীকক্ষের ক্ষুধা থেকে রক্ষা করা, বিদ্যালয়ে তালিকাভুক্তি বৃদ্ধি করা অর্থাৎ উপস্থিতির যে হার সেটাকে বৃদ্ধি করা, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যমে সামাজিক ক্ষমতায়ন, এটা একটা বলতে পারো। কারণ দেখো, মিড ডে মিল রান্না করে যায় তেনারা কিন্তু একটা কাজ পান, এখানে একটা কর্মসংস্থান হচ্ছে। দেখো, ভারতে মিড ডে মিল প্রকল্প কখন শুরু হয়? 1995 সালে। পশ্চিমবঙ্গে মিড ডে মিল প্রকল্প কত সালে চালু হয়েছিল? এই জায়গাটাতে তোমার যদি মনে হয় 2002 হবে না, তাহলে কমেন্ট করে জানাও আমাকে। মিড ডে মিল প্রকল্পের আওতায় কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা সুবিধা পায়? মাধ্যমিক, প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। মিড ডে মিলের মাধ্যমে কোন ধরনের খাবার প্রদান করা হয়? পুষ্টিকর ব্যালেন্স খাবার। ব্যালেন্স খাবার মানে বুঝতেই পারছো, যে খাবারগুলো শরীরের জন্য খুব উপকারী, যেমন ডিম, ডাল, ভাত, সবজি, এরকম। মিড ডে মিল প্রকল্প পরিচালনার দায়িত্ব কার? রাজ্য, কেন্দ্র উভয় সরকারের। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের কী ধরনের সুবিধা হয়? পুষ্টি সংক্রান্ত উন্নতি, স্কুলে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার উন্নতি। মিড ডে মিলের খাবার মান নিশ্চিত করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়? নিয়মিত মান নিয়ন্ত্রণ এবং খাবারের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা। মিড ডে মিলের মান উন্নত করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া উচিত? খাদ্যের গুণমান বাড়ানোর জন্য খাদ্য পদার্থের উৎসের মান নিশ্চিত করা উচিত, অর্থাৎ খাদ্য তুমি যেখান থেকে নিয়ে আসছো, যে খাদ্য তুমি রান্না করবে, সেই রান্না করা খাবারের যা যা প্রয়োজন, সবজি, ডাল, এইগুলো যেখান থেকে নিয়ে আসছো তার উৎসটা সঠিক আছে কি না দেখতে হবে। রান্নার পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করতে হবে এবং স্বাস্থ্যকর উপাদান ব্যবহার করতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের ফিডব্যাক সংগ্রহ করা উচিত। ফিডব্যাক কেন বলছি? কারণ হচ্ছে মিড ডে মিল যাদেরকে খাওয়ানো হচ্ছে তাদের ফিডব্যাকটা গুরুত্বপূর্ণ। তাদের ভালো লাগছে কি না, তাদের মিড ডে মিল খেতে যদি ভালো না লাগে তাহলে সেই সংক্রান্ত ফিডব্যাক যদি তারা দেয় তাহলে সেটার উপর কাজ করা যেতে পারে এবং সেটা প্রয়োজনীয় পরিবর্তন আনা যেতে পারে। মিড ডে মিলের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে কী কী পরীক্ষা করা প্রয়োজন? খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যের তাজা আছে কিনা, অর্থাৎ খাদ্যটা ফ্রেশ আছে কিনা, যে খাদ্যটা রান্না হবে তার জন্য যে উপকরণ দরকার সেগুলো ফ্রেশ আছে কিনা, পুষ্টিগুণ বজায় রাখা, সঠিকভাবে সংরক্ষণ করা। কারণ অনেক সময় কী হয়, বাড়তি সবজি যখন নিয়ে আসা হয় তখন সেটা সঠিকভাবে সংরক্ষণ না করার জন্য অনেক সময় খারাপ হয়ে যায়, সেই খারাপটা রান্না করলে কিন্তু হবে না। এবং পরিবেশনের স্বচ্ছতা বজায় রাখা উচিত। পরিবেশন করতে গিয়ে অনেক সময় স্বচ্ছতা থাকে না, এছাড়া যারা রান্না করে তাদের রান্না করাটা অনেক সময় স্বচ্ছতা হয় না, সেই জন্যও কিন্তু সমস্যা হতে পারে। এছাড়াও নিয়মিত স্বাস্থ্য ও হাইজিন পরিদর্শন করতে হবে। যদি কোনো শিশুর অসুস্থতার কারণে মিড ডে মিল খাওয়া সম্ভব না হয় তাহলে কী করবে? যদি কোনো শিশুর অসুস্থতার কারণে মিড ডে মিল খাওয়া সম্ভব না হয় তাহলে অসুস্থতার জন্য তাকে দ্রুত কী করতে হবে? অসুস্থতার কারণে তাকে অসুস্থ যদি হয়ে পড়ে তাহলে সেই ক্ষেত্রে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এবং এখানে যদি এরকম প্রশ্নটা এরকম বলে যে যদি অসুস্থ হয়ে রয়েছে তাও স্কুল এসেছে, খুব একটা সমস্যা হচ্ছে না, হ্যাঁ, এবং তার কিন্তু ভালো লাগছে না মিড ডে মিলটা খেতে, কারণ তার জ্বর রয়েছে শরীরে, কিন্তু অসুস্থ দেখতে গেলে, কিন্তু তারাও সেই স্কুলটা এসেছে, হ্যাঁ, তখন কী করতে, তার জন্য অন্য খাবারের ব্যবস্থা করতে হবে। কোনো রকম প্যাকেট জাতীয় খাবার যেটা তার ভালো লাগবে তাকে জিজ্ঞেস করতে হবে, সেরকম একটা খাবার তার ব্যবস্থা করতে হবে। বুঝতে পারলে? প্রশ্নটা দুরকম হতে পারে। যদি কোনো শিশু অসুস্থতার কারণে মিড ডে মিল খাওয়া সম্ভব না হয়, অর্থাৎ সে অলরেডি স্কুলের মধ্যে চলে এসেছে, তার অসুস্থতা রয়েছে, কিন্তু সেই এমন অসুস্থ যে অসুস্থতার জন্য সে মিড ডে মিল খেতে পারছে না, তার ভালো লাগছে না, তখন কী করতে হবে? তখন তাকে তার ভালো লাগা মতো কোনো খাবার, প্যাকেট জাতীয় খাবার তাকে দিতে হতে পারে। এবং বিদ্যালয়ে কর্মচারীদের মাধ্যমে শিশুর পরিবারের সাথে যোগাযোগ করে তার স্বাস্থ্যের অবস্থা জানানো উচিত, অর্থাৎ তার স্বাস্থ্য ঠিক আছে কি না, সেই স্কুলতে এসেছে কিন্তু স্বাস্থ্য ঠিক আছে কি না সেটাও জানতে হবে। তারপর দেখো, মিড ডে মিলের জন্য বাজেট পরিকল্পনা কীভাবে করা উচিত। আর একটা কথা বলে রাখি,
যে এই প্রশ্নগুলো যে কোনো প্রশ্ন আগে ভালো করে বুঝবে, তারপর উত্তর দেবে। আগে সেই জন্য প্রাইমারি ইন্টারভিউ পরীক্ষার সময় তুমি প্রশ্ন ভালো করে শুনবে, তারপর উত্তর দেবে। আর তোমরা যদি আমাদের প্রাইমারি ইন্টারভিউ বই যদি পারচেস করতে চাও, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করো 8945879829, অথবা তুমি ডাইরেক্ট এই নাম্বারে ফোনপে করতে পারো 250 টাকা। এবং এই ফোনপে করার পরে তুমি দুটি বই পেয়ে যাবে, পিডিএফ বই। এটা অফার দেওয়া হচ্ছে, কারণ দুটি পিডিএফ বইয়ের দাম হচ্ছে 380 টাকার মতো, কিন্তু এখন বর্তমানে 250 টাকার মধ্যে পেয়ে যাবে 1400 প্রশ্ন উত্তর পিডিএফ, তার সঙ্গে প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পর্ব ফুল পিডিএফ পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। মিড ডে মিলের জন্য বাজেট পরিকল্পনা কীভাবে করা উচিত? বাজেট পরিকল্পনা করার সময় খাদ্যপণ্যের দাম, রান্নার খরচ, পরিবহনের খরচ এবং কর্মচারীদের বেতন অন্তর্ভুক্ত করা উচিত। প্রয়োজনীয়তা অনুযায়ী বাজেটের সমন্বয় করে প্রতি মাসে একটি কার্যকরী বাজেট প্রণয়ন করতে হবে। তারপরে প্রশ্ন দেখো মিড ডে মিলের সাফল্য মূল্যায়নের জন্য কী কী সূচক ব্যবহার করা উচিত? সাফল্য প্রশ্ন আগে খুব ভালো করে বুঝতে হবে। আগের মতো প্রশ্ন, যেমন আগের টাইম কি বললাম, এই প্রশ্নটা মিড ডে মিল যদি খেতে না চায়, একজন বাচ্চা অসুস্থ হয়ে রয়েছে, তার জন্য কি করতে হবে? তোমাকে বুঝতে হবে যে সে অলরেডি স্কুলের মধ্যে চলে এসেছে, ঠিক আছে? দেখো, মিড ডে মিল সাফল্য মূল্যায়নের জন্য কী কী সূচক ব্যবহার করা উচিত? সাফল্য মূল্যায়নের জন্য খাদ্যের পুষ্টিগুণ, ছাত্রদের সন্তুষ্টি, সঠিক সময়ে খাবার বিতরণ এবং খাদ্য অপচয় কমানো এগুলির মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত। এছাড়া শিক্ষার্থী এবং অভিভাবকদের মতামত সংগ্রহ করে মূল্যায়ন করতে হবে। যদি মিড ডে মিলের খাবার সঠিক সময়ে বিতরণ করা না হয়, তবে কী পদক্ষেপ নেওয়া উচিত? বিতরণের সমস্যার কারণে দেরি হলে প্রথমে সমস্যার কারণ চিহ্নিত করতে হবে, যেমন পরিবহনের সমস্যা বা কর্মীদের অভাব। পরে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেমন অতিরিক্ত পরিবহন ব্যবস্থা, যাতে পরিবহন ব্যবস্থা কোনো সমস্যা না হয় পরবর্তীকালে। এবং খাদ্য প্রস্তুতির সময়সূচি সমন্বয় করতে হবে, সে কোন সময় খাদ্য রান্না করা হবে এবং কোন সময় বিতরণ করা হবে, একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে হবে। অভিভাবক এবং শিক্ষার্থীদের সঠিক তথ্য দিতে হবে এবং সাময়িক বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি মিড ডে মিলের খাবার কোনো শিক্ষার্থীর অ্যালার্জি হয়ে যায়, কেন অনেক সময় দেখবে কোনো শিক্ষার্থী অ্যালার্জি থাকে, কোনো সবজিতে অ্যালার্জি থাকে, কোনো ডিমের মধ্যে অ্যালার্জি থাকে, মাংসে অ্যালার্জি থাকে, কোনো কিছুতে তার অ্যালার্জি থাকে, হতেই পারে এরকম অ্যালার্জি প্রদর্শন করে, তাহলে কি করতে হবে? যদি কোনো শিক্ষার্থী খাবারে অ্যালার্জি হয়ে যায়, প্রতিক্রিয়া দেখা যায়, তাকে তৎক্ষণাৎ মেডিকেলের সাহায্য দিতে হবে এবং খাবারের উপাদান সম্পর্কিত তথ্য দ্রুত সরবরাহ করতে হবে। অর্থাৎ ওই খাবারটা খাওয়ার পর কোনটাতে অ্যালার্জি হয়েছে সেটা হচ্ছে জানতে হবে এবং পরবর্তীতে তাকে সেরকমভাবে ট্রিট করতে হবে, সেই খাবার তাকে দেওয়া যাবে না, এটাও মাথায় রাখতে হবে। এবং ভবিষ্যতে খাদ্য প্রস্তুতির সময় অ্যালার্জিমুক্ত বিকল্প তৈরির ব্যবস্থা করতে হবে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে ওই বাচ্চাটার জন্য কি ওই খাদ্য আর রান্নাই হবে না কারোর জন্য? তা কিন্তু নয়, ওই বাচ্চাটাকে সেই খাদ্যটা দেওয়া হবে না, সেটা কিন্তু যারা রান্না করবে তাদেরকে মনে রাখতে হবে এবং শিক্ষকদেরকেও মনে রাখতে হবে। যদি মিড ডে মিল খাবার যদি মিড ডে মিলের খাবারে স্বাস্থ্য সমস্যা দেখা দেয়, কোনো সময় হতে পারে হঠাৎ করে স্বাস্থ্য সমস্যা দেখা দিল, অর্থাৎ খাদ্যে যদি বিষক্রিয়া হয়, তাহলে কী পদক্ষেপ নেওয়া উচিত? খাদ্যে বিষক্রিয়া দেখা দিলে প্রথম আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। যারা আক্রান্ত হয়েছে তাদের প্রথম যে চিকিৎসা সেটা নিশ্চিত করতে হবে, সমস্যার কারণ অনুসন্ধান করতে হবে। এরপর খাদ্য প্রস্তুতি এবং বিতরণ প্রক্রিয়া পুনর্পরীক্ষণ করতে হবে, অর্থাৎ খাদ্য প্রস্তুতির সময় কী কোনো সমস্যা হয়েছিল নাকি বিতরণ প্রক্রিয়ার সময় কোনো সমস্যা হয়েছিল, তার সমাধান করতে হবে, কার্যকর পদক্ষেপ নিতে হবে। স্বাস্থ্যকেন্দ্রের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় সতর্কতা জারি করতে হবে। বুঝতে পারছো? এই ভাষাগুলো তোমাদের যদি কঠিন মনে হয়, কঠিন কিন্তু নয়, খুব সহজ বাংলা ভাষা, বুঝতে আশা করি পারবে। মিড ডে মিলের জন্য বরাদ্দ বাজেট যদি কম হয়, তবে কিভাবে খাদ্যের মান ও পরিমাণ ঠিক রাখা যায়? অর্থাৎ বলতে চাইছে বাজেট সংকট হয়ে গেছে, তাহলে বাজেট সংকট থাকলে খরচ কমানোর জন্য খাদ্যের উপাদান নির্বাচন এবং পরিমাণ সামঞ্জস্য করতে হবে। কিন্তু সস্তা খাবার কিন্তু পুষ্টিকর, এরকম খাবার তো রয়েছে। যেমন উদাহরণ দিতে যদি বলা হয়, কী বলবে? ছোলা এমন একটা পুষ্টিকর খাদ্য, প্রোটিনযুক্ত খাদ্য, যার কিন্তু সহজে বাজারে তুমি কম টাকায় কিনতে পারবে, কিন্তু তুমি মাংসের মতোই কিন্তু তোমার প্রোটিন কাজ করবে। প্রয়োজনীয় খরচ সংরক্ষণ করতে হবে, পাশাপাশি স্থানীয় উৎস থেকে খাদ্য সংগ্রহের আলোচনা করা যেতে পারে। এছাড়া ডিম, মাংসের পরিবর্তে ডিমও একটা ভালো, কিন্তু সবথেকে সস্তা বলতে গেলে ডাল, ছোলা, এরকম আর কি। যদি মিড ডে মিলের খাবার নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়, তাহলে কীভাবে তা মোকাবিলা করা উচিত? ছাত্রছাত্রীদের অসন্তোষ জানতে একটি প্রতিক্রিয়ার ব্যবস্থা করতে হবে। একটু আগেই বললাম ফিডব্যাক, যেমন পর্যালোচনা সভা বা ফিডব্যাক ফর্ম, তাদের মতামত নিয়ে বিশ্লেষণ করে সমস্যাগুলি সমাধান করা উচিত এবং খাবারের মান উন্নত করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা কোনো জায়গায় পাবে না, কোনো বইয়ে পাবে না, একমাত্র আমাদের পিডিএফ বইয়ে পাবে, আমাদের কাছেই পাবে। মিড ডে মিলের জন্য উপকরণ সংগ্রহ করতে গিয়ে যদি কোনো খাদ্যপণ্যের সরবরাহ কম থাকে, তাহলে কী পদক্ষেপ নেবে? দেখো,
যদি কোনো খাদ্যপণ্যের সরবরাহ কম থাকে তাহলে বিকল্প উপকরণের ব্যবস্থা করতে হবে বা সরবরাহকারীর সাথে যোগাযোগ করে অতিরিক্ত সরবরাহ নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয়তা অনুযায়ী খাদ্য পদার্থের পরিমাণ সামঞ্জস্য করা যেতে পারে এবং খাদ্য প্রস্তুতি পরিকল্পনা পরিবর্তন করা যেতে পারে। তারপরে দেখো, মিড ডে মিলের খাবারে যদি ছাত্রছাত্রীদের মধ্যে অসুবিধা বা অসঙ্গতি অভিযোগ ওঠে তাহলে কী করবে? দেখো, একটু আগে এই প্রশ্নটা সেম উত্তর হবে, আমি আর এটা বলছি না। আর তোমরা এই পিডিএফটা আমাদের অফিসিয়াল টেলিগ্রামে পেয়ে যাবে। তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তোমরা কিন্তু অফিসিয়াল টেলিগ্রামে পেয়ে যাবে, খুব দ্রুত দেওয়া হয়ে যাবে। মোটামুটি তোমরা এই ভিডিওটা দেখার মোটামুটি 4 থেকে 5 ঘন্টা পর তোমরা পিডিএফ ফর্মটা পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু শেষ পর্যন্ত দেখো, যদি মিড ডে মিল প্রকল্পের জন্য কর্মী অভাব দেখা যায় তাহলে কি করবে? কর্মী অভাব দেখা দিলে অস্থায়ী কর্মী নিয়োগ করতে হবে বা স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। এছাড়াও কর্মীদের প্রশিক্ষণ বৃদ্ধি করতে হবে। কেন? তার কারণ হচ্ছে কাজের সময়সূচি পুনর্পরিকল্পনা করে কর্মীদের দক্ষতা উন্নয়ন করতে হবে। ব্যাপারটা বোঝা রয়েছে বিষয়টা। যদি কর্মীর অভাব দেয় তাহলে কী করতে হবে? অস্থায়ী কর্মী নিয়োগ করতে হবে। একটা পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট কি? কর্মীদের কাজের যে দক্ষতা সেটা বাড়াতে হবে এবং সময়ের ব্যাপারে একদম স্ট্রিক্ট হতে হবে। তাহলে কী হবে? কম কর্মীতেই ভালো কাজ হবে এবং খুব দ্রুত কিন্তু সেই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। মিড ডে মিলের খাবারে যদি কোনো কারণবশত মিড ডে মিলের খাবার যদি কোনো কারণবশত বাতিল করতে হয় তাহলে অভিভাবক ছাত্রদের কী হয়ে জানানো হবে? দেখো, কারণ ছোটো ছোটো বাচ্চাদের ব্যাপারে ছোটো বাচ্চাদেরকে তারা বলা যায় না ওইভাবে, তো অভিভাবকদেরকে বলতে হবে, কারণ অনেক সময় অনেক ছোটো বাচ্চা অনেক কিছু বুঝে না। তাহলে দেখো, খাবার বাতিলের সিদ্ধান্ত দ্রুত অভিভাবক ছাত্রদের জানাতে হবে, যেমন জরুরি বিজ্ঞপ্তি, মেসেজ সিস্টেম বা বিদ্যালয় ওয়েবসাইটের মাধ্যমে পরিস্থিতি এবং প্রতিস্থাপন পরিকল্পনা সম্পর্কে সঠিক তথ্য প্রদান করতে অবহিত করতে হবে। হ্যাঁ, কীভাবে জানানো হবে? এটা জানানো হবে বলেছে, কী ব্যবস্থা করতে হবে বিকল্প সেটা বলা হয়নি। তাহলে প্যাকেট জাতীয় কোনো খাদ্য ব্যবস্থা করতে হবে। আরও যদি কোনো প্রশ্ন তোমাদের মনের মধ্যে থাকে তাহলে কমেন্ট বক্সে করো, নেক্সট ক্লাসে কিন্তু আবারও প্রশ্ন উত্তর দেওয়া হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। যারা নতুন আছে অবশ্যই বলবো, কারণ গুরুত্বপূর্ণ তথ্য আপডেট সবসময় আমাদের চ্যানেলে সর্বপ্রথম পেয়ে যাবে। আর যে বিষয়টা হচ্ছে, টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে যারা এখন পর্যন্ত যুক্ত হন অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আর তোমরা যদি চাও আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হবো তাহলে তো কিন্তু ভর্তি হতে পারো 499 টাকা দিয়ে, ওয়ান টাইম পে করতে পারো। এর ভ্যালিডিটি হচ্ছে তোমাদের ইন্টারভিউ যতদিন না শেষ হচ্ছে ততদিন থাকবে। 10 নম্বর যে তোমাদের ইন্টারভিউ নম্বর রয়েছে 10-এর মধ্যে সম্পূর্ণটাই তুমি ক্লিয়ার করে নিতে পারবে, অর্থাৎ তোমার প্রশ্ন উত্তর ডেমো সমস্ত কিছু কমন আসবে, এটা আমাদের গ্যারান্টি। তুমি যদি ভর্তি হতে চাও তাহলে যে একটু আগে যে নাম্বারটা দিলাম সেই নাম্বার তুমি কন্ট্যাক্ট করতে পারো। আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব সিডিপি এবং ডেমো নিয়ে অনেকদিন আলোচনা হয়নি, ডেমো নিয়ে বেশ করা ভিডিও তৈরি করা হয়েছে, আবার ডেমো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে আজকের মতো এতটুকুই, চলো নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে।